অন্তির চোখ ছলছল করে ওঠে। শায়দ মেয়ের মানসিক অবস্থা বুঝতে পেরে আহত হয়। তার চঞ্চল মেয়েটা কোথায়, কেমন করে কি হয়ে গেল? বুক ধরে আসে, ফাঁকা ফাঁকা লাগে ভেতরটা। কোমল গলায় বলে, রুমে যাও, বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। এই কথাটা অন্তির কাছে কৌতুক ঠেকল। আদৌ কি কিছু ঠিক হওয়ার আছে? দিহানের জ্ঞান ফিরেছে। রেহানা সকাল সকাল চলে এসেছেন। তাকে না জানাতে চাইল ছেলের মায়ের কাছ থেকে এত বড় কথা লুকিয়ে যাওয়া অন্যায় হবে ভেবে পরে রেজাউল নিজে জানান তাকে। ছেলের অবস্থা দেখে 3বার জ্ঞান হারিয়েছেন তিনি। বর্তমানে দিহানের পাশে বেডের স্যালাইন হাতে শুয়ে রাখা হয় তাকে। রেজন মির্জার কপালে ভাত সূক্ষ্ম হয়েছে। তাকে দেখে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। নাহারের পায়ের কাছে বসে মিনু নাহারের পায়ে তেল মালিশ করছে, সাথে বিলাপ করে গুনগুন করে কাঁদছে। স্যার, ছোট সাহেব ডাকে আপনারে। মাহবুবের কথাই চেয়ার ছেড়ে উঠে কেবিনে প্রবেশ করেন রেজন মির্জা। দিহান পিঠে বালিশ ঠ্যাস দিয়ে আদর্শ হয়ে আছে। পাশে নুহাস গ্লাসে করে বেদানার রস খাওয়াচ্ছে তাকে। এক হাতে স্যালাইন, অন্য হাতে চোট থাকায় নিজ হাতে খাবার তুলে খেতে অক্ষম সে। দিহানের এমন করুণ অবস্থা দেখে নুহাস না চাইতেও চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরিয়ে ফেলেছে। তা দেখে দিহান সময় ব্যয় না করে ধমকে উঠে বলেছে, মায়াদের মতো ফ্যাচ ফ্যাচ করলে লাথি মাইরে কেবিনের বাইরে ফেলবো। তোর ওই ফ্যাচকাদুনি গার্লফ্রেন্ডের স্বভাব পাইছো? কান্না থামা ডাফার। দিহানের ধমকে চোখের পানি থামলেও মুখে আধার নেমে আসে তার। গার্লফ্রেন্ডের কথা বলতেই তার তন্নির কথা মনে পড়ে। আজ সকালেই তো সে ইতি টেনে এলো সব কিছুর। গার্লফ্রেন্ড আর হলো কোথায়? তাদের সম্পর্কের একটা নাম দেওয়ার আগে সমাপ্তি ঘটেছে। মেয়েটার চাহনি কতটা নিথর হয়ে পড়েছিল ভাবতেই তার কষ্ট। মুখে অন্য কথা বলো, তার চোখ নুহাসকে এভাবে যেতে না করেছিল। বোকা মেয়েটা বোধহয় এতদিনে তার অনুভূতি বুঝতে পেরেছিল। এভাবে মূর্তির মতো বসে আছো কেন? একটা কাজ অন্তত মন দিয়ে করো। কোনো কাজেই দেখছি মন নেই তোমার। রাশভারী গলায় ধমকের নুহাস নড়ে চড়ে ওঠে। রেজন নিজেকে দেখা মাত্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তা দেখে তিনি কপালে ভাঁজ ফেলে বলেন, স্কুলের হেডমাস্টার না আমি। বসো, নিজের কাজে মন দাও। নুহাস দাঁত চেপে স্বল্প হাসার চেষ্টা করে। দিয়ানের দিকে তাকালে দেখা যায় সে কিছু দেখেনি, এমনভাবেই বসে আছে। কত বড় মির্জাফর হলে বন্ধুর সাথে এমন আচরণ করতে পারে? এই যে নিজে না খেয়ে বসে বসে খাওয়াই দিচ্ছে, এর জন্য সামান্যতম সিম্প্যাথি তো সে ডিজার্ভ করে। নুহাস চেয়ার ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে মুচকি হেসে বলে, আঙ্কেল, ওর পেট ফুল, এখন আর ও খাবে না বলেছে। আপনারা কথা বলেন, ঘন্টাখানেক পর আবার কিছু খাওয়াই দেবনি। কথাটা বলে গ্লাসের বাকিটুকু জুস নিজে খেয়ে ফেলে দেহানকে চোখ টিপিয়ে দেয়। বিছানায় শুয়ে থেকে তার সাথে পাঙ্গা নিতে এলে এভাবেই না খাইয়ে শাস্তি দিবে সে। হাতে পায়ের যে অবস্থা, তাতে দিহান কেবল মুখের কথা দাঁড়িয়ে তাকে মারতে পারবে, হাত পা চালানোর ক্ষমতা নেই। নুহাস বুক ফুলিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। দিহান সূক্ষ্ম চোখে সেদিকে তাকিয়ে থাকে। কি হলো? সে খাবে না তা কখন বলল? তোমার কারো ওপর সন্দেহ আছে যে যারা এমন করতে পারে? না। যারা তোমাকে মেরেছে তাদের কাউকে চেনো? না। রেজন অধৈর্য হয়ে ওঠেন। ওকালতির জবটাকে তার এতদিন নিতান্তই আন্ডাররেটেড জব বলে মনে হতো, কিন্তু ছেলে থেকে তার দুর্ঘটনার কথা শুনতে যেয়ে তার মনে হচ্ছে ওকালতি আসলে উচ্চ সম্মানযোগ্য একটা পেশা। এই পেশাধারী সকল পুরুষকে অস্কার প্রদান করা উচিত। রেজন মির্জা ছেলের উপর চরম হতাশ হয়ে বলেন, তোমার নিজের জীবনে চিন্তা না থাকতে পারে, কিন্তু তোমার মায়ের চিন্তাটা একটু করো। তোমার মা কতটা নরম মনে সেটা তুমি জানো। দিয়ান সোজা গলায় উল্টো প্রশ্ন করে, মাকে এখানে আনার মতো খাটো বুদ্ধিটা কে দিয়েছে আপনায়? রেজন মির্জার মুখ চুপসে যায়। এই বুদ্ধিটা তাকে কেউ দেয়নি, কিন্তু ছেলের অপমানজনক চাহনির শিকার হওয়ার ভয়ে তিনি চেপে গেলেন। তাকে বাঁচাতে মাহবুব প্রসঙ্গটাকে বদলাতে নিজ কদম এগিয়ে বলেন, দিহান সাহেব, আপনার উচিত কিছুটা সময় বাড়িতে কাটানো। সারাদিন বাড়ির বাইরে থাকলে ম্যাডাম এমনিতেও আপনার চিন্তায় বুঁদ হয়ে থাকে।
চতুর বুদ্ধিধারী দিহান মাহবুব সাহেবের কথাটাকে কাজে লাগিয়েই নিজ কার্য হাসিলের পথ বের করে নিল। সময় এবং সুযোগের যথাযথ ব্যবহারের দক্ষতাধারী দিহান বাঁকা হেসে রেজাউন মির্জার চোখে তাকে তাচ্ছিল্য করে বলে ওঠে, বাবা হয়ে ছেলেকে ঘরে আটকাতে পারছেন না, ব্যাপারটা হাস্যকর। আমাকে ঘরে আটকাবার ব্যবস্থা করুন। সুযোগ কিন্তু বারবার আসবে না, লিমিটেড অফার। পরন্ত বিকেল, আকাশে সোনালি রঙের মিষ্টি রোদ ভেসে বেড়াচ্ছে। বাহিরে ছোট ছেলে মেয়েদের ছোটাছুটি আর হকারদের চিৎকার শোনা যাচ্ছে। অন্তির রুমের জানালা খোলা। অন্তি খোলা জানালা থেকে বাহিরে চোখ রেখে বসে আছে। খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে সে। দীর্ঘ সময় ধরে এক ভদ্রলোক তাকে ডেকে চলেছে, সেদিকে লক্ষ্য নেই তার। অধৈর্য হয়ে ভদ্রলোক স্কেল দিয়ে টেবিলে শব্দ করে আঘাত করতেই অন্তি চমকে তাকায়। ভদ্রলোকের মুখ থমথমে, সামনে খুলে রাখা বই বন্ধ করে দুহাত বুকে ভাঁজ করে বসেন তিনি। রয়েছে বলেন, তোমার কোনো সমস্যা হচ্ছে? আমি যতটুকু জানি তুমি একজন ভালো স্টুডেন্ট। শুরুর দিকেও তোমার প্রতিভা দেখেছি আমি। এখন কি সমস্যা হচ্ছে? পড়াশোনায় মন নেই কেন? অন্তি মাথা নিচু করে চুপ করে থাকে। জবাব দেওয়ার মতো ভাষা নেই তার কাছে। অন্তিকে চুপ থাকতে দেখে ভদ্রলোক ভারী নিঃশ্বাস ফেলেন। পুনরায় বলেন, কিছুদিন বাদে পরীক্ষা, তোমার পড়াশোনায় ফোকাস করা উচিত। আজে বাজে সকল চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। দরকার হলে খানিক ব্রেক নাও, কোথাও বেড়াতে যাও, তারপর পুরো পড়াশোনা শুরু করো। আমি তোমার বাবাকে এ ব্যাপারে জানাবো। অন্তি তখনও চুপ করে নিসমিস তাকিয়ে থাকে। সে কিভাবে স্যারকে বলবে যে তার পরিবার তার জন্য সব কিছু আরও কঠিন করে ফেলেছে। সাময়িক ব্রেক তার কোনো কিছুর পরিবর্তন করতে পারবে না। টেবিলে খুলে রাখা চশমাটা চোখে পড়ে ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। এক পলক অন্তিকে দেখে নিয়ে বলেন, আমি তোমাকে এই সপ্তাহে পড়াতে আসবো না। এই সপ্তাহে কোথাও বেড়াতে যাও, মাইন্ড ফ্রেশ করে এসো। আজ আসি। অন্তি মাথা নাড়িয়ে কেবল সম্মতি জানায়। পরপর স্যারের পিছু পিছু দরজা অবধি যায়। স্যার চলে যেতেই ছোট ছোট পায়ে রুমে এসে ফোন হাতে ছাদে উঠে যায়। ছাদের লোহার গেটটা ভেতর থেকে বন্ধ করে চেয়ার টেনে বসে। মিষ্টি রোদ তখন বিলীনের পথে, হালকা বাতাসে শীত শীত গন্ধ। মাথার উপর থেকে দু একটা কাক উড়ে যাচ্ছে। ছাদের রেলিংয়ে পাশের ছাদ থেকে উড়ে আসা দুটো পায়রা বসে। ধবধবে সাদা রঙের দুটো পায়রা পাশাপাশি বসে ডানা নাড়ছে। ওরা কি প্রেমিক যুগল? সঙ্গীদের থেকে আলাদা হয়ে কিছুটা একান্ত সময় কাটাতেই এখানে এসেছে বোধহয়। অন্তি চট করে একটা ছবি ক্লিক করলো। এমন সুন্দর নীরব প্রেমিক যুগলকে ফ্রেমে বন্দি করতে মন চাইল খুব। প্রেম সুন্দর, সেটা হোক অবলা কোনো প্রাণীর মাঝে। আকাশের আলোটুকু ফুরিয়ে এসেছে। বিশাল আকাশ কালো চাদরে ঢেকে যাচ্ছে ক্ষণে ক্ষণে। শেষ আলোটুকু ফুরিয়ে যাওয়া অবধি অন্তি অসহায়ের ন্যায় চেয়ে রইল আকাশপানে। কোনো কারণ ছেড়ে আকাশপানে এমন করে চেয়ে থাকতে ভালো লাগে তার। মন খারাপের এই সময়টা তাকে সঙ্গ দেওয়ার জন্য এই আকাশটাই রয়েছে কেবল। হুড়হুড় করে ছুটে আসা শীতল বাতাসে কেঁপে কেঁপে উঠছে শরীর। অন্তের গায়ের ওড়না দিয়ে ভালোভাবে শরীর পেঁচিয়ে নেয়। শরীর সাথে সাথে বুকের ভেতরটাও শীতলতায় ছেয়ে গেছে তার। হৃদয়টা বোধহয় বরফের ন্যায় জমে গেছে। উষ্ণতা দেওয়ার মানুষটা যে হারিয়ে গেছে। অন্তি খুব করে চায় মানুষটা ফিরে আসুক, সেদিনের মতো তাকে চমকে দিয়ে ছাদে আসুক, জড়িয়ে নিক উষ্ণ ভালোবাসায়। ছটফটে হৃদয় নিয়ে দিহানের নম্বরে ডায়াল করে অন্তি। এই বুঝি কেটে যাবে কল, রিসিভ হবে না। বাবা নাই ডিপ ডিপ করতে থাকে ছোট্ট হৃদয়। অন্তির ছুটতে থাকা শ্বাসকে রোধ করে ওপাশ থেকে পুরুষালী রুষ্ঠ কণ্ঠস্বরটা বলে উঠল, কে রূপ? অন্তির শ্বাস আটকে থাকলো কয়েক মুহূর্তে। চোখ থেকে ঝুমধারে জল গড়ালো, মুখ থেকে একটা শব্দ বের হলো না। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। এতদিন বাদে প্রিয় কণ্ঠস্বরটা শোনার পরও কেন তার এমন শূন্য অনুভব হচ্ছে? মনে হচ্ছে একরাশ দুঃখ তাকে আলিঙ্গন করেছে। এই কণ্ঠটা এত শত দুঃখ বয়ে আনলো কেন? কেন মাদকতা নেই এই কণ্ঠে? অন্তির নীরবে ফুপিয়ে ওঠা শব্দটা ওপাশের মানুষটা অনুভব করলো হয়তো। ওপাশের মানুষটার কণ্ঠে চঞ্চলতা প্রকাশ পেল। রূপ কাঁদে না। এই মেয়ে না করেছি না? শুনতে পাচ্ছ আমায়? থামো, কান্না থামাও, কথা বলো আমার সাথে। এমন করলে কল কেটে দিব কিন্তু। চাও সেটা? লক্ষ্মী বাচ্চা মতো চুপ করে যায় মেয়েটা। শান্ত হয় সময় নেই। দিহান ধৈর্য নিয়ে অপেক্ষা করে তার প্রেয়সীর শান্ত হওয়ার। কান্নার আজ কমে এলে সে নরম গলায় বলে,
কাল আমি যখন সামনে আসব তখন কাঁদবে, তুমি কাঁদবে, আমি তোমায় দেখব। কান্নাটা কালকের জন্য তুলে রাখো। দিহানের এমন হেয়ালি কথা অন্তির ভালো লাগে না। সে চাচ্ছিল লোকটা তাকে সরি বলুক, এতদিনের জন্য অনুশোচনা করুক, কিন্তু তার মাঝে তেমন কোনো লক্ষ্য নেই যা অন্তিকে আহত করেছে, খান খান করে দিচ্ছে হৃদয়। কত শত অদৃশ্য চুরিঘাতে রক্ত ঝরছে তার হৃদয় থেকে, তা এখনও বুঝতে পারছে না তার লোকটা। অন্তির খুব দুঃখ হয়। অভিযোগ করতে নিলেও যেন শব্দরা আটকে যায়। ওপাশ থেকে দিহান তার নীরবতায় ধৈর্যহারা হয়। পেয়সীর কোমল গলার স্বর শোনার জন্য ব্যস্ত হয় সত্তা। ধৈর্যের বাঁধ ভাঙলে দিহান গম্ভীর স্বরে বলে, কথা বলছো না কেন? তোমার নীরবতা আমার পছন্দ না রূপ। আপনার অবহেলাটাও আমার পছন্দ না দিহান, তবুও কেন এত অবহেলা করেন আমায়? এমন অভিযোগে দিহানের কষ্ট হলো না। ঠোঁট কোণে হাসির দেখা মিলল। এই অভিযোগের আড়ালে লুকিয়ে থাকা যত্নটুকু সে খুব করে অনুভব করছে। তাই তো উত্তরে বলে, তোমার ভালোবাসাকে খাঁটি করে নিতে, বুঝেছো মেয়ে? অন্তি ডানে বায়ে মাথা নাড়ে। সে বোঝেনি, কিন্তু মুখে জবাব দেয় না। চোখ থেকে তখনও অনর্গল জল গড়াচ্ছে। মান অভিমানের পাঠ শেষ হলে অন্তি কান্না ভেজে গলায় আবদার করে বলে, দিহান, দেখা করব। হুম, কাল। অন্তি জিদ করে, এক রুখে ভাবে বলে, আমি এখন আপনাকে দেখতে চাই। আপনি না আসা অবধি আমি ছাদে অপেক্ষা করব। মেয়ে, ভরসা করো না আমায়, কাল আসবো সত্যি। আবার হারিয়ে যাবেন না তো? দিহান মলিন হাসে। সে তো কখনোই হারাতে চায়নি, সে বাধ্য হয়েছে। তার এই জীবনে পুরোপুরিভাবে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা তীব্র। তবুও সে চায় হারিয়ে যাওয়ার আগ অবধি এই ছোট্ট মেয়েটাকে আঁকড়ে ধরে রাখতে। নিজ থেকে প্রেম কুড়িয়ে আনা এই মেয়েটার হাত ছাড়তে খুব ভয় হয় তার। এজন্যই তো নিজের বিনাশ যেন স্বার্থপরের মতো আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছে। দিহান মুচকি এসে মিথ্যা ভরসায় আবদ্ধ করে অন্তিকে। এবার আঁকড়ে ধরার জন্য আসছি, হারিয়ে যাওয়ার অপশন নেই। তুমি কেবল আমার হতেই নিজেকে প্রস্তুত করো। মাহবুব, মেয়েটার খোঁজ পেয়েছো? জি না স্যার। দ্রুত খোঁজ নাও। বেশরম ছেলে, একটা ব্যবস্থা না করলে সত্যিই শান্তি পাচ্ছি না। স্যার একটা কথা বলবো? বলো। আপনার আর ছোট সাহেবের ভিতর অনেক মিল আছে। রেজন মির্জা কপাল থেকে হাত সরিয়ে ভুরু বাঁকিয়ে বলে, কেমন মিল? মাহবুব সাহেব সরল হেসে জবাব দেয়, আপনারা দুজনই খুব স্পষ্টভাষী, কথা বলতে কিছু পরোয়াই করেন না, যেমনটা ছোট সাহেব আজ বললেন। আমি হলে আমার বাপের সামনে লজ্জায় অমন কথা তুলতেই পারতাম না। বয়স কত তোমার? মাহবুব সাহেব খানিক চমকায়। তার চাকরির এত বছর জীবনে কেউ তার বয়স জানতে চায়নি। এই বয়সের ব্যাপারটাও তার কাছে ভীষণ অস্বস্তিকর বিষয়। তাছাড়া কারোর কাছে তার বয়স জানতে চাওয়া ম্যানার্সের বাহিরে। রেজন মির্জা এখন সেই ম্যানার্সলেস প্রশ্নটাই তাকে করেছে। মাহবুব সাহেব ভীষণ দ্বিধান্বিত স্বরে বলেন, এই তো 40 পেরোলো বোধহয়। রেজওয়ান মির্জা ভীষণ অবাক হয়ে বলেন, বিয়ে শাদি কবে করবে আর? মাহবুব সাহেব একটু লজ্জা পেলেন। নরম কণ্ঠে বললেন, এই তো বাপজান, বললেই করে ফেলবো। রেজন মির্জা বড় করে শ্বাস ফেলে বলেন, আমার ছেলের নির্লজ্জতা এখন আমার কাছে গর্বে ঠেকেছে। আমি গর্বিত যে আমি একটা নির্লজ্জ বাঘের বাচ্চা জন্ম দিয়েছি। নুহাস বিষণ্ণ মনে ছুরি দিয়ে আপেল স্লাইস করছে। হাতের কাজের দিকে তার মনোযোগ নেই। পাশে দিহান আর চোখে তার কাজ পর্যবেক্ষণ করছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনাবশত নুহাসের হাত কেটে যেতে পারে। এক পর্যায়ে দিহান চট করে তার হাত থেকে ছুরি কেড়ে নেয়। এক স্লাইস আপেল গালে দিয়ে চিবুতে চিবুতে বলে, দেবদাসেন, ভন নিছস কেন? কি সমস্যা? নুহাস তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন করে। তুই শিওর রূপন্তীকে ছাড়ছিস না? দিহান খাওয়া থামিয়ে গভীর চোখে তাকায়, ভুরু উঁচিয়ে বলে, ধরা ছাড়ার কথা কেন আসছে? নুহাস চেয়ার টেনে দিহানের কাছে আগিয়ে আসে। দিহানের হাত থেকে আপেলের প্লেট টেনে নিয়ে পাশে টেবিলে রাখে। মুখ ভাব সিরিয়াস করে বলে, সোজা পয়েন্টে আসি। আমাদের জীবনের নিশ্চয়তা নেই। তোর উপর হামলা থেকে তো বুঝতেই পারছিস, যখন তখন লাশ হয়ে ফিরতে পারি। এমন জীবনে ওদের জড়ানো ঠিক হবে?
দিহান সাবলীল জবাব দিল। পৃথিবীর কারো জীবনেরই নিশ্চয়তা নেই, জন্ম যখন নিয়েছি মরতে হবেই, তাই বলে ভয় পেয়ে সব ছেড়ে দেবদাসর মতো থার্ড ক্লাস লজিকে আমি বিশ্বাসী নই। দিহানের জবাব নুহাসকে হতাশ করলো। এক ফোঁটা আশার আলোয় জলজল করে ওঠে মুখ। নিঃসন্দেহে দিহানের কথায় লজিক আছে। না বুঝে এমন সিদ্ধান্ত নেওয়ার মানুষ নেন দিহান। তার উচিত তার জীবনের সব কিছুকে আঁকড়ে ধরা। জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত যা কিছু তার, সেসব কিছু তার হওয়া চাই। নুহাস হঠাৎ করে উৎসাহ নিয়ে উঠে দাঁড়ায়। দিহান আর চোখে তাকিয়ে প্রশ্ন করে, কি সমস্যা? নুহাস হাসে। পকেট থেকে বাইকের চাবি বের করে আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলে, কোনো ইচ্ছা আছে তোর? কয়েক মুহূর্তের জন্য আমাকে জিনি ভাব, আমি তোর একটা ইচ্ছে পূরণ করব। ফর ইয়োর এক্সিলেন্ট ওয়ার্ডস। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। পুরনো রেডিওতে ক্যাসেটে ভাঙ্গা স্বরে বেজে চলেছে গানটা। শায়দ প্রায় রাতেই এমনভাবে গান শোনে। রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার আলাদা রকম ঝোঁক রয়েছে। এই ঝোঁকটা কেন যেন হুটহাট করে রাতের বেলাতেই মাথা ঝাড়াতেই ওঠে। মৃদু শব্দের এই গান ভোর হওয়া অবধি ক্লান্তহীন বাজতে থাকবে। পাশাপাশি রুম হয়, অন্তির রুম থেকে খুব স্পষ্ট শোনা যায় গানের প্রতিটা চরণ। গানের এই মৃদু শব্দ অন্তির পছন্দ না হলেও সে রাতে তার ঘুম হয় ভালো। তবে আজ অন্তির চোখে ঘুম নেই। দিহানের সাথে কথা হওয়ার পর থেকেই কেমন অস্থিরতার মধ্যে দিয়ে তার সময় যাচ্ছে। আশ্চর্যজনকভাবে আজ বাবার রুম থেকে আসা মৃদু গানের শব্দটা তার বিরক্ত ঠেকছে না, বরং অন্যরকম ভালো লাগা কাজ করছে। অন্তির রুমে ছোট একটা বুকশেলফ আছে, হাতে গোনা কতেক বই তাতে। এই বইগুলো তার 16তম জন্মদিনের উপহার হিসাবে তখন বাবা দিয়েছিল, কিন্তু কখনো পাতা উল্টে 2 লাইন পড়া হয়নি তার। আজ এতদিন বাদে বুকশেলফ থেকে তার একটা বই পড়তে মন চাইল। বইয়ের মলাটে 1 আঙ্গুল সমান ধুলো জমেছে। কতদিন শেলফ পরিষ্কার করা হয় না তার ঠিক নেই। পারুটা শুধু কাজে ফাঁকি দেয়। তার নামে বিচার ঠুকতে হবে, নাহার জানতে পারলে এক চুল ছাড় দেবে না। অন্তি যে বইটা পড়তে নিয়েছে তার নামটা বড়ই অদ্ভুত। মেঘ বলেছে যাবো যাবো। কোথায় যাবে মেঘ? অন্তির উপন্যাস পড়া হলো না। এসবে তার আগ্রহ সবসময় শূন্যের কোঠায়। তবুও খুব সময় নিয়ে সে ভূমিকা পড়ল। বই বন্ধ করে যত্নে তুলে রাখলো পূর্বে নেয়। বিছানায় পড়ে থাকা ফোনটা হঠাৎ করেই জ্বলে উঠল। টুং করে মেসেজ আসার শব্দ হলেও অন্তি এগিয়ে এসে ফোন হাতে তুলে নেয়। অপরিচিত এক নম্বর থেকে ছোট্ট একটা মেসেজ এসেছে। নিচে আসো, অপেক্ষা করছি। অন্তির এই মেসেজের ব্যক্তিকে চিনতেই দেরি হয় না। বুকটা হঠাৎ করেই ধূপ করে ওঠে। দিহান এসেছে, আজ আসবে না বলেও এসেছে। লোকটা নিজের কথা রাখতে পারে না, কোনো কাজ করবে না বলেও করে ফেলে। আজ আসবে না বলেও এসেছে। সে তো এটা বলেছে আর হারিয়ে যাবে না, সেই কথাটা কি রাখবে? দিহান অপেক্ষা করছে যেন অন্তির মাঝে দূর তো যাওয়ার কোনো লক্ষণ নেই। সেই সময় নিয়ে একটা সুতি শাড়ি পরেছে। এই শাড়িটা রাতে খাওয়া শেষে মায়ের রুম থেকে চুপি চুপি এনে রেখেছিল সে। কাল এটা পরেই দিহানের সাথে দেখা করতে যাওয়ার চিন্তা করেছিল, কিন্তু মানুষটা তো আগেই এসে পড়েছে। তাই বলে তার প্ল্যান চেঞ্জ করা যাবে না। ইতিমধ্যে সে বেশ কয়েকবার ইউটিউব দেখে দেখে শাড়ি পরেছে, তাই খুব একটা সমস্যা হলো না। শাড়ির রঙটা টকটকে লাল। অন্তির পরনে জামাটা ছিল সাদা। ব্লাউজ পরার ঝামেলায় মধ্যে সে যায়নি। পরনের জামার উপরেই পেঁচিয়ে নিয়েছে লাল রঙা শাড়িটা। লাল সাদার কম্বিনেশনটা সুন্দর, একটু বেশি সুন্দর। খুব বেশি সাজের মধ্যে সে যায়নি। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক আর চোখ ভরা কাজল। লোকে বলে শ্যাম মেয়েদের গাঢ় লাল রঙে মানায় না, শ্যামদের পরতে হয় হালকা রং। অন্তি এসব কথাই বিশ্বাস করে না। তার চোখে যে রং ভালো লাগে সে সেটাই পরে। এই যে সে টকটকে লিপস্টিক পরেছে, তাকে কি জঙ্গলি টাইপ লাগছে? লাগলে লাগুক,
আছে এভাবেই দিহানের সামনে নিজেকে উপস্থাপন করবে। ঘড়িতে তখন প্রায় 1টা। অন্তি নিজের রুমের লাইট অফ করে চুপি চুপি রুম থেকে বের হয়ে সবার আগে পারুর রুমে উঁকি দেয়। সে এখন ভারী ঘুমে আছে। নাহার ঘুমের ওষুধ খেয়ে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। শাহেদকে নিয়ে চিন্তা নেই। সে ঠিক 11টায় বিছানায় যায়। শোয়ার 2 মিনিটেই ভুসভুস শব্দ তুলতে শুরু করে। গেটে দারোয়ান নেই। রাতের সময় তার কড়াভাবে বাড়ি পাহারা দেওয়ার কথা, কিন্তু সে সেটা না করে ছোট ঘরটাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই বাড়িতে দারোয়ানের জন্য ছোট একটা ঘরের ব্যবস্থা আছে। দারোয়ান কাজে ফাঁকি দিচ্ছে যেন অন্তি এই ব্যাপারে কিছু করতে পারবে না। নিজের ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে তাতে। লোহার গেটটায় একটা বড় তালা ঝুলছে। এই তালার চাবি কেবল দারোয়ানের কাছে থাকার কথা, কিন্তু অন্তির কাছেও আছে। অতি গোপনে সে এই কাজটা করেছে। অন্তি যখন বাহিরে আসে তখন আশপাশে একটা কুকুরের উপস্থিতি নেই। অত্যন্ত রকম শান্ত পরিবেশ। কনকনে ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাওয়ার অবস্থা। এমন শীতের রাতে অচেনা নম্বর থেকে টেক্সট পেয়ে কাঁপতে কাঁপতে দেখা করতে চলে আসাটা বোকামির পর্যায়ে ফেলা যায়। অন্তি সেই বোকামিটাই করেছে। এখন তার চোখ ফেটে পানি আসার উপক্রম। তার নিজের সিদ্ধান্তের ওপর কোনো অভিযোগ নেই। দিহান আসবে না ভাবতে তার কান্না পাচ্ছে। তার মন খুব করে চাইছে দিহানের কথা না রাখুক। সে সত্যিই আসুক দেখা করতে। অচেনা নাম্বার থেকে আসা মেসেজটা দিহানের হোক। রাস্তা ধারের ল্যাম্পপোস্টটাই কিছুদিন যাবৎ সমস্যা দেখা দিয়েছে। মূলত সমস্যাটা ল্যাম্পপোস্টের নয়, বাল্বে। আজকালকের মধ্যেই হয়তো ডেড হয়ে যাবে। কেমন জ্বলানেভা করতে থাকে সারাক্ষণ। এমন আলো নিচে দাঁড়িয়ে থাকতে মাথায় চক্কর দিচ্ছে অন্তির। তবুও সে দাঁড়িয়ে আছে। তার বিশ্বাস ধ্যান আশেপাশে কোথাও আছে, লুকিয়ে তাকে দেখছে, হয়তো একটু অপেক্ষা করতে চাইছে। এই পরীক্ষায় সে 100তে 100 পেতে চায়। ফোনে পুনরায় মেসেজ এলে অন্তি দ্রুত চেক করলে দেখতে পাই সেখানে বলা আছে, সামনে আগাও, কালো রঙের গাড়িটা ঠিক পাশে যে বাড়িটা, ওখানে আসো। অন্তির বুক ঢিপ ঢিপ করে ওঠে। এটা যদি দিহান না হয়, তার কি একবার কল করা উচিত? কিন্তু পরক্ষণে সে উক্ত চিন্তা ঝেড়ে ফেলে। সাহসী প্রেমিকাদের ভয় পেলে চলে না। প্রেমিককে চিনতে না পারলে সে কেমন প্রেমিকা? বাড়ি থেকে কিছুটা দূরে কালো রঙের বিশাল এক গাড়ি দাঁড়িয়ে আছে। পাশে 1 তলা বিশিষ্ট একটা ভবন, যা বেশ কিছুদিন যাবৎ বন্ধ রয়েছে। বাড়ির মালিক পরিবার সহ বিদেশে পাড়ি দিয়েছে। এতদিন বাদে সে বাড়ির গেট খোলা হয়েছে, তাও এত রাতে। অন্তির বুকের ভেতর অস্বাভাবিক হারে কাঁপছে। সে কি ভুল করছে? কিছু হয়ে গেলে সাহায্যের জন্য কাউকে পাওয়া অসম্ভব। অন্তির ভাবনার মাঝে একটা শক্ত হাত তাকে টেনে নেয় গেটের ভেতরে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় বুকের ভেতর। হঠাৎ ঘটনায় চমকে গিয়ে নড়ে উঠতে তীব্র ব্যথায় কোকিয়ে ওঠে দিহান। তার শরীরের জখম ঠিক হতে বহু দেরি। পায়ের ফ্র্যাকচারের জন্য এখনও মাসখানেক লাগবে। হুইল চেয়ারে বসা অবস্থায় অন্তিকে টেনে নিতেও তার বেশ কষ্ট হয়েছে। অন্তি পুনরায় চমকে উঠে দ্রুত সোজা হয়ে দাঁড়াতে গেলে দিহান আবার আঘাত পায়। পেটের কাছে ব্যান্ডেজটা ভিজতে শুরু করে, কিন্তু এবার সে মুখ থেকে কোনো আওয়াজ বের করে না, কেবল কাতর গলায় বলে, বাসার ভেতরে চলো, সমস্যা হবে, এখানে ঠান্ডা অনেক। নিভু নিভু হলুদ রঙের আলো জ্বলছে ঘরটায়। বেশ বড় সড়ো আকারের এই ঘরটায় এক পাশ জুড়ে সোফা। আশপাশের অন্য কোনো আসবাবপত্র বোঝা যাচ্ছে না। সব কিছুই সাদা কাপড়ে ঢেকে রাখা, যার ওপর ধুলা জমে স্তূপ আকার ধারণ করেছে। বাকি ঘরগুলো বন্ধ। দেওয়ালের অবস্থা শোচনীয়, রং খসে খসে পড়েছে। ঘরের 2টো জানালাই বন্ধ। এই ঠান্ডায় জানালা খোলা রাখার প্রশ্নই আসে না। অন্তি জুবুথুবু হয়ে বসে আছে সোফার এক কোণে। তার সামনে টেবিলে পা তুলে আধো বসা হয়ে শুয়ে আছে দিহান। নুহাস খুব সাবধানে দিহানের শার্ট খুলে ব্যান্ডেজ পরিবর্তন করে দিচ্ছে। এই 3 জন বাদেও ঘরে আরও একজন মানবীয় উপস্থিত রয়েছে। এই মেয়েটাকে অন্তি চেনে না, কখনো দেখেনি। দিহানের বয়সের আশপাশে বয়স মেয়েটার। রুমের এক কোণে দাঁড়িয়ে ঘুমে ঢুলছে। নিশ্চয় তাকে ঘুম থেকে তুলে আনা হয়েছে। কেন আনা হয়েছে সেটাও অন্তি জানে না। আপাতত সে বিষয়ে তার মাথা কাজ করতে চাইছে না। মস্তিষ্ক আটকে আছে দিহানের উপর। লোকটার এমন অবস্থা কিভাবে হলো? অন্তির কষ্ট হচ্ছে ভীষণ। মন চাচ্ছে চিৎকার করে কাঁদতে। লাল হয়ে আসা সাদা ব্যান্ডেজগুলো অন্তির বুকে কাটার মতো বিঁধছে। অন্তি নীরবে চোখে জল ফেলছে। মুখ থেকে শব্দ বের হচ্ছে না। এর অবশ্য কারণ রয়েছে। দিহান ইতিমধ্যেই 2বার ধমক দিয়েছে তাকে।
শেষবার ধমকের সাথে বলেছে, আর একবার যদি কান্নার শব্দ পাই সোজা বাসায় পাঠিয়ে দিব। এমন একটা মুহূর্তেও মানুষটার রাগ কমেনি, সমানে ধমক দিয়ে চলেছে। অন্তি দিহানকে জানে মানুষটা ভীষণ নিষ্ঠুর, পাথরের হৃদয়ের মানব সে। তাকে বাসে পাঠিয়ে দিতে একবারও ভাববে না। দিহানের ব্যান্ডেজ ঠিক করা হয়েছে। অন্তি এখনও মাথা নিচু করে ফুপিয়ে চলেছে। দিহান নীরবে বসে অন্তির কান্না দেখছে। দিহান কিছু বলছে না দেখেই হয়তো মেয়েটার সাহস পায় খানিক, কান্নার শব্দটা বাড়ে। এ পর্যায়ে দিহান রাশভারী গলায় বলে ওঠে, মেয়েদিকে আসো, কাছে এসো বসে, তারপর কাঁদো। নুহাস মুখ টিপে হাসে, একটু কেশে গলা পরিষ্কার করে দিহানকে বলে, এখানে আমার আর দরকার আছে বলে মনে হচ্ছে না। আমি কি এখন যেতে পারি? দিহান তার কথায় দারুণ অবাক হয়ে বলে। তোকে ধরে রেখেছে কে? নুহাস জবাব না দিয়েই উঠে দাঁড়ায়, রুম ছেড়ে যেতে যেতে বলে, আশেপাশেই আছি, দরকার হলে কল দিস। যদিও নুহাস জানে দিহানের কখনোই তাকে দরকার হবে না, কলটা সে ভুলেও দিবে না। তাকে নিজেকেই খানিক পরপর এসে দেখে যেতে হবে কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। এত বছরের বন্ধুত্বে এতটুকু সে চিনতে পেরেছে দিহানকে। দাম্ভিকতায় ভরপুর দিহান কখনো নিজ থেকে কারোর সাহায্য নিতে পছন্দ করে না, হোক সেটা যত জটিল পরিস্থিতি। তবে আশ্চর্যজনক বিষয়, আজ দিহান তার সাহায্য নিয়েছে অন্তির সাথে দেখা করার জন্য। ভাবা যায় দিহান মির্জা তার দাম্ভিকতা লুকিয়ে একটা মেয়ের সাথে দেখা করতে নুহাসের সাহায্য নিয়েছে। নুহাস মিটিমিটি হাসে, বন্ধু তার খুব ভালোভাবেই ফেসেছে। দিহানের সাথে আসা মেয়েটার নাম নুহি। দিহানদের সাথে একই সাথেই পড়তো মেয়েটা, বেশ ভালো বন্ধুত্ব ওদের। দিহানের এত ক্লোজ কোনো মেয়ে ফ্রেন্ড আছে জানা ছিল না অন্তির। দূরে বসে থাকার কারণে তখন ভালোভাবে না দেখতে পেল, এখন স্পষ্টভাবে মেয়েটার মুখ দেখতে পাচ্ছে অন্তি। মেয়েটা ভীষণ সুন্দরী, কত সুন্দর করে হাসে, কিন্তু সে তো অত সুন্দরী না। ওই মেয়েটার ধারে কাছেও না। দিহানের আশপাশে এত সুন্দর মেয়ে থাকতে দিহান কেন তাকে পছন্দ করলো? মুহূর্তেই অন্তি কথাটাকে সূত্রে নিল। দিহান মোটেও তাকে পছন্দ করেনি, সে দিহানকে বাধ্য করেছে। তারপর বলো, আমার বন্ধুকে কিভাবে আটকালে? আমাদের ক্লাসে কত মেয়েকে আঁচলে বাঁধার চেষ্টা করলো, কেউ পারলো না। তোমার মতো ছোট্ট মিষ্টি মেয়েটা কিভাবে পারলো ওকে আটকাতে? আমি সত্যিই ভীষণ কিউরিয়াস। নুহি নামের মেয়েটার চোখে মুখে সত্যি কৌতূহলের ছড়াছড়ি। অন্তির এই কৌতূহল মোটেই ভালো লাগলো না, আর না ভালো লাগলো নুহি নামের এই মেয়েটাকে। ভালো না লাগার বিশেষ কোনো কারণ নেই, মেয়েটার মাঝে খারাপ লাগার মতো কোনো বৈশিষ্ট্য নেই। এই না থাকার জন্যই হয়তো অন্তি তাকে মেনে নিতে পারছে না। অন্তি উপলব্ধি করলো সে এই মেয়েটাকে হিংসে করছে খুব। এই যে মেয়েটার কথাই দিহান মিটিমিটি হাসছে, তাতেও তার হিংসা হচ্ছে। এতটাই হিংসা হচ্ছে যে এই মুহূর্তে তার কাঁদতে মন চাচ্ছে। অন্তিকে এমন পরিস্থিতিতে বাঁচাতে দিহান কথা বলে উঠল, অনেক রাত হয়েছে, তোর এখন যাওয়া উচিত। নুহাস বাহিরে আছে, ও তোকে পৌঁছে দিয়ে আসবে। নুহি হাসি মুখে উঠে দাঁড়ালো, ফোনের স্ক্রিনে সময় দেখে ব্যস্ত গলায় বলল, সত্যি গো, অনেক বেঁচে গেছে। আসি গো পিচ্ছি ভাবে, অন্য অন্য কখনো গল্প হবে তোমার সাথে। অন্তিও মুচকি হাসে, ভদ্রতা বজায় রাখতেই বলে, আবার কখনো দেখা হলে অনেক কথা হবে আপু, ভালো থাকবেন। নুহি চলে যাওয়ার পর পরিবেশ নীরব। দিহান কিছু না বলে কেমন গভীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। অন্তির অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। এভাবে বসে থাকলে কিছুই জানা হবে না। অন্তি দিহানের কাছ ঘেঁষে বসে, আলতো হাতে দিহানের মাথার ব্যান্ডেজে হাত বোলায়, ভীতু স্বরে বলে, অনেক ব্যথা? দিহান ডানে বায়ে মাথা নাড়ে, তবুও অন্তির চোখ ভরে আসে, চোখের পাপড়ি ভিজে ভারী হয়ে আসে। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চায় মেয়েটা। দিহান হাত বাড়িয়ে চোখের জলটুকু মুছে দেয়, কোমল গলায় বলে, টাইম আপ রূপ, এখন আর কাঁদা চলবে না। তুমি কাঁদলে আমি সুস্থ হব কিভাবে? অন্তি নাক টানে, কান্না আটকানোর চেষ্টা করে। ইতিমধ্যে শ্যাম মুখখানি লাল বর্ণ ধারণ করেছে। দিহান হঠাৎ করে হাঁসফাঁস করে ওঠে, অন্তির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তোমাকে লোভনীয় লাগছে রূপ, তোমার এখন ফিরে যাওয়া উচিত। আমার ভেতরে দুষ্টু সত্তা তোমার লোভনীয় রূপ সহ্য করতে না পেরে বেরিয়ে আসতে চাইছে।
কান্না ভেজে চোখ দুটো লজ্জায় নিভে আসে, কান গরম হয়ে ওঠে। নিমিষেই কান্না লজ্জায় রূপ নেয়। দিহান ঠোঁট কামড়ে হাসে। পাশ থেকে ফোন তুলে সময় দেখে চিন্তিত ভঙ্গিতে নুহাসকে কল করে। নুহাসের ফিরতে 5 মিনিটের মতো লাগবে। এভাবে প্রতিদিন দেখা করবেন? অন্তির কথায় দিহান কিছুটা গম্ভীর জবাব দেয়। এভাবে আর দেখা করা হবে না, দিনের বেলা সুযোগ করে দেখা করব। অন্তি মন খারাপ করে মাথা নামিয়ে ফেলে। কিছু একটা ভেবে চট করে বলে, চলুন বিয়ে করে ফেলি। করব। আজই চলুন। আমার আরও কিছুটা সময় লাগবে রূপ, নিজেকে একটু গুছিয়ে নেই।